বাচ্চারা যখন কোনো কাঠবিড়ালিকে দেখে কুকুর বলে চিৎকার করে ওঠে তখন তারা আসলে কোনো ভুল করে না। তাই নাকি? হ্যাঁ, মানে আমরা হয়তো হাসি, কিন্তু তারা চমকপ্রদ এক যৌক্তিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। বাইরে থেকে দেখলে মনে হয় আরে বাচ্চাটা একটা সাধারণ কাঠবিড়ালি আর কুকুরের পার্থক্য বুঝতে পারছে না, কিন্তু বিষয়টা তো মোটেও তা নয়। রাইট, ওই মুহূর্তে শিশুটির মস্তিষ্কে আসলে একটা বিশাল কর্মযজ্ঞ চলছে। সে তার নিজের মতো করে চারপাশের এই বিশাল জটিল জগৎটাকে একটা ছাঁচে ফেলার চেষ্টা করছে। আর ঠিক এই জায়গাটাতেই সুইস মনোবিজ্ঞানী জিন পিয়াজে আমাদের প্রচলিত চিন্তাধারাকে একটা বড়সড় ধাক্কা দিয়েছেন। হ্যাঁ, একদম গোড়া ধরে টান দিয়েছেন বলতে পারেন। ঠিক। তো তার বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ ইন্টেলিজেন্স, এটা নিয়েই আজকে আমরা এই গভীর বিশ্লেষণ বা ডিপ ডাইভে নামছি। দারুণ একটা বিষয়। 1920-এর দশকে পিয়াজে যখন শিশু মনস্তত্ত্ব নিয়ে কাজ শুরু করলেন, তিনি একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন। কি রকম? তিনি দেখলেন বাচ্চারা কি ভুল করছে সেটা বুদ্ধিমত্তা মাপার জন্য ততটা জরুরি নয়। আচ্ছা। বরং তারা কিভাবে ভুল করছে, মানে সেই ভুলের পেছনের যুক্তিটা কি, সেটা বিশ্লেষণ করলেই মানুষের বুদ্ধিমত্তার আসল রহস্য উন্মোচিত হয়। রাইট, কারণ বাচ্চারা তো আর বয়স্কদের মতো চিন্তা করে না। একদমই না, তাদের ভাবনার জগৎটা পুরোপুরি ভিন্ন একটা কাঠামোতে তৈরি। পিয়াজের এই দৃষ্টিভঙ্গিটা বর্তমান সময়ের জন্য ভীষণ প্রাসঙ্গিক। মানে আজকালকার পৃথিবীতে প্রতিদিন তো নতুন নতুন তথ্যের বন্যা বয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তো যারা শিশুদের বড় করছেন বা শেখাচ্ছেন তাদের জন্য এই দর্শনটা একটা দারুণ চশমা হতে পারে। কিভাবে? এই চশমা দিয়ে দেখলে বোঝা যায় বাচ্চারা আসলে চারপাশ থেকে স্পঞ্জের মতো কেবল তথ্য শুষে নেয় না বা কপি করে না। বুদ্ধিমত্তা কোনো স্থির বিষয় নয়। এই স্থির বিষয় নয় কথাটার মানে কি? বইয়ের প্রথম দিকেই তো একটা চমৎকার ধারণা দেওয়া হয়েছে যে বুদ্ধিমত্তা মানেই হলো কাজ বা অ্যাকশন। ঠিক তাই। আমরা তো সাধারণত ভাবি ক্লাসে বসে চুপচাপ শিক্ষকের কথা গিলতে পারাই হলো বুদ্ধিমত্তা। হ্যাঁ, আমাদের ট্র্যাডিশনাল ধারণা তো সেটাই। কিন্তু পিয়াজে বলছেন শিশুরা আসলে নেড়ে চেড়ে ভেঙে চুরে চারপাশের পরিবেশের সাথে বিক্রিয়া করে সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করে। আর ঠিক এই সক্রিয় নির্মাণের জায়গাটাতেই আসে পিয়াজের সবচেয়ে যুগান্তকারী ধারণা, মানে অ্যাডাপ্টেশন বা পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। আচ্ছা, একটা মজার ব্যাপার বলি, পিয়াজে কিন্তু শুরুতে মনোবিজ্ঞানী ছিলেন না। তাই? হ্যাঁ, তিনি ছিলেন জীববিজ্ঞানের ছাত্র। তিনি ছোটবেলায় খেয়াল করেছিলেন যে পাহাড়ি স্রোতে থাকা শামুকরা ওই প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য নিজেদের খোলসকে ধীরে ধীরে আরও শক্ত এবং গোলাকার করে তোলে। ও আচ্ছা, মানে পরিবেশের সাথে ফাইট করার জন্য। একদম। আবার ধরুন সুইজারল্যান্ডের কনকনে ঠান্ডা পরিবেশে কিছু রসালো উদ্ভিদ বা সাকিউলেন্ট গাছ তাদের পাতা অনেক ঘন করে নেয়, যাতে সালোক সংশ্লেষণ বেশি হতে পারে। রাইট। অর্থাৎ পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে তারা নিজেদের পরিবর্তন করছে। তো পিয়াজে বললেন মানুষের বুদ্ধিমত্তাও ঠিক এই একই প্রক্রিয়ায় কাজ করে। দাঁড়ান, তার মানে আপনি বলছেন একটা শামুকের খোলস বদলানো আর মানুষের নতুন কিছু শেখা, এই দুটোর পেছনের ইঞ্জিন একই? শুনতে অদ্ভুত লাগলেও হ্যাঁ। মানুষের ক্ষেত্রে এটা কিভাবে ঘটে? ধরুন আমাদের হজম প্রক্রিয়ার কথা। কেউ যখন একটি আপেল খায় তখন তার পাকস্থলী বিশেষ কিছু অ্যাসিড নিঃসরণ করে সেই আপেলটিকে হজম করার বা গলিয়ে ফেলার চেষ্টা করে। হ্যাঁ, স্বাভাবিক বায়োলজিক্যাল প্রসেস। শরীরের এই পরিবর্তনটিকে পিয়াজে বলেছেন অ্যাকোমোডেশন বা উপযোজন। অন্যদিকে পাকস্থলী যখন সেই আপেলটিকে ভেঙে শরীরের জন্য প্রয়োজনীয় শক্তিতে পরিণত করে, তখন সে বাইরের পরিবেশের একটি অংশকে নিজের মতো করে আত্মীকরণ করছে। একে বলা হয় অ্যাসিমিলেশন। আমাদের মানসিক বা জ্ঞানীয় বিকাশও ঠিক এই দুটো পিলারের ওপর দাঁড়িয়ে আছে। ওকে, বিষয়টা একটু ভেঙে বোঝার চেষ্টা করা যাক। হ্যাঁ, চলুন। এই অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের ব্যাপারটা যদি আমি কম্পিউটারের ফোল্ডারের সাথে তুলনা করি, তাহলে কি এমন দাঁড়ায় যে অ্যাসিমিলেশন হলো কম্পিউটারের একটি পুরনো ফোল্ডারে নতুন কোনো ফাইল এনে রাখা? দারুণ উপমা, একটু বুঝিয়ে বলুন তো। যেমন ধরুন, শুরুতেই যে কাঠবিড়ালির উদাহরণটা দিলাম, শিশুটি আগে থেকে জানে যে চার পায়ে ও লোমশ প্রাণীদের কুকুর বলে। রাইট। তো সে যখন প্রথমবার কাঠবিড়ালি দেখল, তখন সে তার মস্তিষ্কের ওই কুকুর নামের পুরনো ফোল্ডারেই কাঠবিড়ালিকে ফেলে দিল। একদম। আর অ্যাকোমোডেশন হল সম্পূর্ণ নতুন একটি ফোল্ডার তৈরি করা, যেখানে সে বুঝতে পারছে যে বন্যপ্রাণী এবং পোষা প্রাণী আলাদা।
এই উপমাটা দিয়ে পুরো প্রক্রিয়াটা খুব চমৎকারভাবে ব্যাখ্যা করা যায়। তাই না? হ্যাঁ, মানে শিশুটি যখন কাঠবিড়ালিকে কুকুর বলছে, তখন সে তার মস্তিষ্কের আগে থেকে তৈরি করা স্কিমা বা জ্ঞানের ব্লুপ্রিন্ট ব্যবহার করছে। আচ্ছা। তর করে সোজা গাছের মগডালে উঠে যাচ্ছে। ঠিক, তখন তার মস্তিষ্ক বুঝতে পারে, আরে এই পুরনো ফোল্ডার দিয়ে তো কাজ হচ্ছে না। হ্যাঁ, তখন তো কনফিউশন তৈরি হয়। একদম। আর তখনই তাকে বাধ্য হয়ে নতুন ফোল্ডার বা নতুন স্কিমা তৈরি করতে হয়। এটাই হলো অ্যাকোমোডেশন। এটা শোনার পর কিন্তু শিশুদের শেখার প্রক্রিয়া নিয়ে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যাওয়ার কথা। সেটা কেমন? মানে যারা বাচ্চাদের সাথে সময় কাটান তাদের জন্য এখানে দারুণ একটা ব্যবহারিক উপলব্ধি আছে। বাচ্চারা যখন চারপাশের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করে বা কোনো জিনিসের ভুল নাম ধরে ডাকে, তখন আমাদের প্রথম প্রবৃত্তি থাকে তাদের সাথে সাথে শুধরে দেওয়া। কিন্তু যখন একটা বাচ্চার কোনো কাঁটাযুক্ত গাছে হাত দিয়ে ব্যথা পায়, আমরা হয়তো আতঙ্কিত হয়ে যাই। হ্যাঁ, বাবা মায়েরা তো ভয় পেয়েই যান। অথচ এই ব্যথা পাওয়ার মাধ্যমেই কিন্তু সে ওই মুহূর্তে তার মস্তিষ্কে একটি নতুন স্কিমা তৈরি করছে যে সব গাছ নরম হয় না, কাঁটাওয়ালা গাছ থেকে দূরে থাকতে হবে। রাইট। আমরা যদি তাদের এই অভিজ্ঞতাগুলো থেকে সবসময় দূরে রাখি, তাহলে তো তাদের এই নতুন ফোল্ডের তৈরির কাজটাই বাধাগ্রস্ত হয়। একদম সঠিক একটা পয়েন্ট তুলে ধরেছেন। এবং এখানেই আসে বিকাশের মূল চালিকা শক্তির কথা। চালিকা শক্তি? হ্যাঁ, এই যে শিশুরা একটা পুরনো ফোল্ডার থেকে ধাক্কা খেয়ে নতুন ফোল্ডার তৈরি করতে বাধ্য হচ্ছে, এর পেছনের কারণটা কি? কি কারণ? পিয়াজে বলছেন, আমাদের মস্তিষ্ক সবসময় একটা ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বজায় রাখতে চায়। কিন্তু একটা শিশু তো আর সচেতনভাবে ভাবে না যে ও আমাকে এখন ভারসাম্য বজায় রাখতে হবে। না, সেভাবে ভাবে না। তাহলে এই পরিবর্তনের ধাক্কাটা আসলে কিভাবে কাজ করে? এর ধাক্কাটা আসে হতাশা বা বিভ্রান্তি থেকে। মানে ফ্রাস্ট্রেশন? হ্যাঁ, যখন শিশুর জানা কোনো স্কিমার সাথে নতুন কোনো তথ্যের মিল পাওয়া যায় না, তখন তার ভেতরে একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। একে পিয়াজে বলেছেন ডিসইকুইলিব্রিয়াম বা ভারসাম্যহীনতা। আচ্ছা। যেমন ওই কাঠবিড়ালি যখন গাছে উঠে গেল, তখন শিশুর মনে এক ধরনের কনফিউশন বা হতাশা তৈরি হলো। এই হতাশাটাই হলো জ্ঞানীয় বিকাশের ইঞ্জিন। দারুণ বলেছেন তো। এই ভারসাম্যহীনতার অস্বস্তি থেকে বাঁচতেই সে নতুন কিছু শেখে বা অ্যাকোমোডেট করে, বুদ্ধিবৃত্তিক বিকাশের পরবর্তী ধাপে পৌঁছায়। তার মানে দাঁড়াচ্ছে শিশুদের শেখার প্রক্রিয়ায় কিছুটা বিভ্রান্তি বা হতাশা আসলে ক্ষতিকর কোনো ব্যাপার নয়। একদমই না। বরং এটি তাদের মানসিক বিকাশের জন্য একেবারে অপরিহার্য। আমরা অনেক সময় বাচ্চাদের হতাশ হতে দেখলে দ্রুত সমাধান দিয়ে দিতে চাই, কিন্তু এই হতাশাটাই তো তাদের নতুন কিছু শিখতে বাধ্য করছে। ঠিক, এই ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমেই শিশুরা বুদ্ধিমত্তার বিভিন্ন স্তর পার হয়। পিয়াজে মানুষের এই জ্ঞানীয় বিকাশকে 4টি মূল স্তরে ভাগ করেছেন। 4টা স্তর? হ্যাঁ, আর এই স্তরগুলো এমন নয় যে চাইলেই একটা বাদ দিয়ে আর একটায় চলে যাওয়া যাবে। মানে ধাপে ধাপেই যেতে হবে? হ্যাঁ, প্রতিটি স্তরের কিছু সুনির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, যা ভাঙার মাধ্যমেই শিশু পরের স্তরে যায়। প্রথম স্তরটি হল সেন্সরি মোটর পর্যায়, যা জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত চলে। 2 বছরের কম বয়সী বাচ্চারা তো কথাই বলতে পারে না, তাদের আবার চিন্তার কাঠামো তৈরি হয় কিভাবে? মানে এই স্তরে তারা ঠিক কি শেখে? এই বয়সে শিশুরা মূলত তাদের ইন্দ্রিয় বা সেন্স এবং শারীরিক নড়াচড়ার মাধ্যমে শেখে। আচ্ছা। তারা জিনিসপত্র ধরে, মুখে দেয়, কামড়ায়, ফেলে দেয়। এই স্তরের সবচেয়ে বড় অর্জন হল অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্বাধীন অস্তিত্ব বুঝতে পারা। এই বস্তুর স্বাধীন অস্তিত্ব ব্যাপারটা একটু খুলে বলবেন? 8 মাস বা 10 মাসের একটা বাচ্চা কি সত্যি বোঝে অস্তিত্ব জিনিসটা কি? এটা খুবই কৌতূহলোদ্দীপক একটা বিষয়। 8 মাসের কমবয়সী কোনো শিশুর সামনে থেকে যদি তার খেলনাটি একটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, সে ওই খেলনাটি আর খোঁজার চেষ্টা করে না। তার কাছে মনে হয় চোখের সামনে থেকে যা চলে গেছে, মহাবিশ্ব থেকে সেটার অস্তিত্বই মুছে গেছে। সিরিয়াসলি? হ্যাঁ, আক্ষরিক অর্থে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। ও মাই গড! কিন্তু 8 মাসের পর থেকে তার মস্তিষ্কে এই স্কিমাটা তৈরি হতে শুরু করে যে খেলনাটি কাপড়ের নিচে লুকিয়ে থাকলেও তার অস্তিত্ব শেষ হয়ে যায়নি। রাইট, বয়স্করা যেমন জানে যে ড্রয়ারে রাখা চাবিটা চোখের সামনে না থাকলেও ওখানেই আছে। ঠিক তাই, শিশুরাও ধীরে ধীরে এই বিষয়টা বুঝতে শেখে। তার মানে বাবা মায়েরা যে বাচ্চাদের সাথে মুখ ঢেকে লুকোচুরি বা পিকাবু খেলাটা খেলেন, সেটা শুধু মজার কোনো খেলা নয়। একদমই না,
ওটার বিশাল সিগনিফিক্যান্স আছে। মুখ ঢাকার পর বাচ্চাটা যখন খিলখিল করে হাসে তখন সে আসলে প্রতিদিন একটু একটু করে পদার্থবিজ্ঞানের একটা মৌলিক নিয়ম শিখছে, যে জিনিসপত্র হঠাৎ করে হাওয়া হয়ে যায় না। ঠিক তাই। এরপর বাচ্চা যখন বুঝতে পারল যে চারপাশের বস্তুগুলোর একটা স্থায়ী অস্তিত্ব আছে, তখন সে দ্বিতীয় স্তরে প্রবেশ করে। দ্বিতীয় স্তরটা কি? এটি হল প্রাক অপারেশনাল পর্যায়, যা 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত চলে। এই বয়সের বাচ্চাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তারা অত্যন্ত আত্মকেন্দ্রিক বা ইগোসেন্ট্রিক হয়। আত্মকেন্দ্রিক মানে সেলফিশ? না না, এখানে আত্মকেন্দ্রিক বলতে স্বার্থপর বা অহংকারী বোঝানো হচ্ছে না। তাহলে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে তারা অন্যের দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখতে পারে না। ও আচ্ছা। তাদের মস্তিষ্ক তখনও সেই জটিল কাঠামোতে পৌঁছায়নি যেখানে তারা ভাবতে পারে যে অন্য আরেকজন মানুষের দেখার কোণ বা চিন্তার ধরন আমার চেয়ে আলাদা হতে পারে। ইন্টারেস্টিং। এটার কোনো এক্সাম্পল আছে? হ্যাঁ, পিয়াজের একটি বিখ্যাত পরীক্ষা আছে যাকে 3 মাউন্টেন্স টাস্ক বা 3টি পাহাড়ের পরীক্ষা বলা হয়। একটি টেবিলে কার্ডবোর্ডের তৈরি পাহাড় রাখা হয়। বাচ্চাটিকে প্রথমে টেবিলের চারপাশ ঘুরিয়ে দেখানো হয়। আচ্ছা। এরপর একটি পুতুলকে টেবিলের ঠিক উল্টো পাশে বসিয়ে বাচ্চাটিকে জিজ্ঞেস করা হয় পুতুলটি এখন কি দেখছে। বাচ্চাটা নিশ্চয়ই বলতে পারে না। মজার ব্যাপার হল বাচ্চাটি পুতুলের দৃষ্টিকোণ থেকে পাহাড়টাকে কেমন দেখায় সেটা না বলে সে নিজের যেদিক থেকে দেখছে ঠিক সেটার ছবিই বেছে নেয়। তাই নাকি? হ্যাঁ, সে ধারণাই করতে পারে না যে অন্য পাশ থেকে দৃশ্যটা অন্যরকম হতে পারে। এমনকি সময়ের ধারণাও তাদের কাছে আপেক্ষিক। সেটা কেমন? 2টি গাড়ি যদি একসাথে যাত্রা শুরু করে আলাদা জায়গায় গিয়ে থামে, তারা মনে করে গাড়ি দুটি একই সময়ে থামেনি, কারণ তারা ভিন্ন জায়গায় আছে। হা, এই বিষয়টা আমাকে দারুণ একটা ব্যাপারে ভাবাচ্ছে। কি ব্যাপার? আমরা অনেক সময় দেখি কোনো 4 বছরের বাচ্চা টিভির ঠিক সামনে দাঁড়িয়ে কার্টুন দেখছে এবং পেছনের মানুষদের দেখতে দিচ্ছে না। খুব কমন একটা দৃশ্য। হ্যাঁ, আমরা ভাবি বাচ্চাটা হয়তো অবাধ্য বা ইচ্ছা করে মনোযোগ আকর্ষণের জন্য এটা করছে, কিন্তু আপনার কথা অনুযায়ী সে আক্ষরিক অর্থেই ভাবে যে সে নিজে যা দেখছে পেছনের মানুষগুলো ঠিক তাই দেখছে। একদম বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। তাদের মস্তিষ্কের গঠন তখনও অন্যের দৃষ্টিকোণ প্রসেস করার মতো জায়গায় পৌঁছায়নি। ও ওয়াও! এটা কোনো জেদ নয়, এটা সম্পূর্ণ জ্ঞানীয় একটি সীমাবদ্ধতা। এটা জানা থাকলে তো ছোট বাচ্চাদের প্রতি আমাদের ধৈর্য অনেক বেড়ে যাওয়ার কথা। আচ্ছা, এরপর বাচ্চারা যখন স্কুলে যাওয়া শুরু করে, মানে ওই 7 থেকে 11 বছর বয়সে, হ্যাঁ, তখন এই ইগোসেন্ট্রিক বা আত্মকেন্দ্রিক বলয় থেকে তারা কিভাবে বেরিয়ে আসে? এই তৃতীয় স্তরটিকে বলা হয় মূর্ত অপারেশনাল পর্যায় বা কনক্রিট অপারেশনাল স্টেজ। ওকে। এই বয়সে বাচ্চারা যুক্তির ব্যবহার শুরু করে, কিন্তু সেটা কেবল বাস্তব বা মূর্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ যে জিনিস তারা ছুঁতে বা দেখতে পারে। আচ্ছা। এই স্তরের একটি বিশাল অর্জন হল সংরক্ষণশীলতা বা কনজারভেশন বুঝতে পারা। সংরক্ষণশীলতা বলতে কি পদার্থের পরিমাণ একই থাকার ধারণাকে বোঝানো হচ্ছে? হ্যাঁ, ধরুন একটি টেবিলে 5টি মার্বেল সারিবদ্ধভাবে রাখা আছে। প্রাক অপারেশনাল বয়সের কোনো বাচ্চাকে দেখালে সে সহজেই 1 থেকে 5 পর্যন্ত গুনতে পারবে। হ্যাঁ, এই বয়সের বাচ্চারা তো গুনতে পারে। কিন্তু আপনি যদি তার সামনেই মার্বেলগুলো একটু দূরে দূরে ছড়িয়ে দেন, তবে সে বলবে এখন মার্বেল বেশি হয়ে গেছে। দাঁড়ান, এখানে আমার একটা খটকা লাগছে। বলুন। একটা 6 বছরের বাচ্চা যদি 5 পর্যন্ত গুনতে জানে, তাহলে মার্বেলগুলো ছড়িয়ে দেওয়ার পর তার মনে কেন হবে যে সংখ্যা বেড়ে গেছে? মানে সাধারণ গণনার জ্ঞান তো চোখের দেখাকে হার মানানোর কথা, তাই না? খুব যৌক্তিক একটা প্রশ্ন। এখানেই আসে মস্তিষ্কের সীমাবদ্ধতার ব্যাপারটা। পিয়াজে একে বলেছেন সেন্ট্রেশন বা একমুখী মনোযোগ। আচ্ছা। ওই 6 বছরের বাচ্চাটার মস্তিষ্ক একই সাথে 2টি চলক বা ভেরিয়েবল প্রসেস করতে পারে না। সে শুধু দেখছে জায়গাটা চওড়া হয়ে গেছে, তাই সে ধরে নিচ্ছে পরিমাণও বেড়ে গেছে। ও, বুঝতে পেরেছি। তার মস্তিষ্ক লজিকের চেয়ে ভিজুয়াল বা দৃশ্যগত পরিবর্তনের ওপর বেশি নির্ভরশীল। একদম। একইভাবে একটি লম্বা গ্লাস থেকে যদি চওড়া গ্লাসে পানি ঢালা হয়, ছোট বাচ্চারা ভাবে পানি কমে গেছে, কারণ গ্লাসের উচ্চতা কমেছে। কিন্তু 7 থেকে 11 বছরের বাচ্চারা বুঝতে পারে যে পানির পরিমাণ একই আছে। হ্যাঁ, কারণ তারা এখন উচ্চতা এবং চওড়া এই দুটো দিক একসাথে ভাবতে পারে। আর বিপরীতমুখী চিন্তা বা রিভার্সিবিলিটি জিনিসটা কি? এটা হলো কোনো কাজকে উল্টো দিক থেকে ভাবার ক্ষমতা। যেমন কাদামাটি বা আটার দোলাকে লম্বা করে আবার যে গোল করা যায়, মানে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়? হ্যাঁ, এই ধারণাটি তারা এখন বুঝতে পারে। পাশাপাশি তারা শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন করতে শেখে। ক্লাসিফিকেশন বলতে?
ছোট বাচ্চাদের যদি কাঠের তৈরি অনেকগুলো পুঁথি দেওয়া হয় যার মধ্যে বেশিরভাগ বাদামি আর কয়েকটি সাদা, তাদের যদি জিজ্ঞেস করা হয় কাঠের পুঁথি বেশি নাকি বাদামি পুঁথি বেশি, তারা বিভ্রান্ত হয়ে যায়। তারা বলে বাদামি পুঁথি বেশি। আচ্ছা। কিন্তু এই তৃতীয় স্তরের বাচ্চারা বুঝতে পারে যে বাদামি বা সাদা রঙের পুঁথি দুটোই আসলে কাঠের পুঁতিরই উপবিভাগ বা সাবক্যাটাগরি। এই 7 থেকে 11 বছরের বাচ্চাদের গণিত বা বিজ্ঞান শেখানোর সময় শুধু খাতায় কলমে এক্স, ওয়াই বা বিমূর্ত হিসাব কষালে কাজ হবে না। একদমই না। তাদের মস্তিষ্ক তখনও সম্পূর্ণ বিমূর্ত ধারণায় পৌঁছায়নি। মার্বেল, পানি, কাদামাটি বা ব্লকের মতো বাস্তব বস্তু নেড়ে চেলে দেখালে তবেই তারা লজিকটা ধরতে পারবে। একদম নিখুঁত উপসংহার। এরপর আসে শেষ স্তর, যৌক্তিক অপারেশনাল পর্যায় বা ফর্মাল স্টেজ। এটা কত বছর বয়স থেকে? এটি 12 বছর বয়স থেকে শুরু হয়ে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত চলে। এই স্তরে এসে বাচ্চারা অবশেষে বাস্তব বস্তুর সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে পারে। আচ্ছা। তারা বিমূর্ত এবং প্রকল্পভিত্তিক অবরোহী যুক্তি, যাকে ইংরেজিতে বলে হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং, সেটা করার ক্ষমতা অর্জন করে। তার মানে এই বয়সে এসে আর বাচ্চাদের সামনে বিড়াল এনে মাপার দরকার নেই। না, দরকার নেই। বাদামির চেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় কোনটি? এই বিমূর্ত চিন্তার সমাধান তারা মাখার ভেতরেই সহজেই করে ফেলতে পারে, তাই তো? ঠিক তাই। তারা এখন অনুমানের উপর ভিত্তি করে চিন্তার জগৎকে ব্যবহার করতে পারে। রাইট। তাদের চোখের সামনে বাস্তব বস্তু না থাকলেও তারা লজিক বা যুক্তি দিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারে। তারা চিন্তাগুলোকে বস্তুর মতো নাড়াচাড়া করতে শেখে। এই হাইপোথেটিক্যাল বা অনুমান নির্ভর চিন্তার ব্যাপারটা কিন্তু বয়ঃসন্ধিকালের একটা খুব পরিচিত সমস্যার উত্তর দেয়। কোন সমস্যাটার কথা বলছেন? আমরা প্রায়ই দেখি যে টিনেজাররা বা কিশোর কিশোরীরা সারাক্ষণ তর্ক করতে ভীষণ পছন্দ করে। ও হ্যাঁ, সেটা তো করেই। অভিভাবকরা ভাবেন ছেলে বা মেয়েটা অবাধ্য হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তারা সদ্যই অবাস্তব বা অনুমান নির্ভর চিন্তা নিয়ে ভাবতে শিখেছে। একদম তাই। ধরুন, যদি তাদের বলা হয় যদি পৃথিবীতে কোনো মাধ্যাকর্ষণ শক্তি না থাকত তবে সমাজ ব্যবস্থা কেমন হতো, বা কয়লা যদি সাদা হতো, তারাই কাল্পনিক জগৎটা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা যুক্তিতর্ক করতে পারে। হ্যাঁ, কারণ তারা এখন পারে। একটা 7 বছরের বাচ্চা হয়তো বলবে কিন্তু কয়লা তো কালো, কিন্তু একটা 12 বছরের বাচ্চা সেই অবাস্তব পরিস্থিতিটা কল্পনা করে যুক্তি দাঁড় করাবে। এটা তো আসলে তাদের নতুন পাওয়া বুদ্ধিবৃত্তিক ক্ষমতারই প্রকাশ। চমৎকারভাবে ধরেছেন বিষয়টা। পিয়াজের মতে একজন বিজ্ঞানী বা দার্শনিক ঠিক এইভাবেই চিন্তা করেন। তারা বিভিন্ন হাইপোথেসিস বা অনুমান তৈরি করেন এবং সেগুলো পরীক্ষা করে দেখেন। আচ্ছা। এই বিমূর্ত চিন্তাই হল পরিণত বুদ্ধিমত্তার লক্ষণ। টিনেজার্সদের এই তর্ক করাটা আসলে তাদের মস্তিষ্কের একটা এক্সারসাইজ বা ব্যায়াম। আজকের এই পুরো আলোচনাটা আমাদের চারপাশের জগৎ এবং বিশেষ করে শিশুদের দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দেয়। হ্যাঁ, অনেকটাই। যদি আমরা পুরো যাত্রাপথটা একবার ফিরে দেখি, বুদ্ধিমত্তা কোনো স্থির তথ্য ভাণ্ডার নয়, এটি একটি সক্রিয় প্রক্রিয়া। বাচ্চারা যখন ভুল করে তখন তারা আসলে শিখছে। রাইট। নতুন তথ্যের সাথে তারা নিজেদের আগের জ্ঞানকে অ্যাসিমিলেট করে অথবা নতুন ফোল্ডার তৈরি করে অ্যাকোমোডেট করে। আর এই শেখার ইঞ্জিনটাই হলো এক ধরনের মানসিক ভারসাম্যহীনতা বা হতাশা। একদম ঠিক। এরপর জ্ঞানীয় বিকাশের 4টি মূল স্তর পার হয়ে তারা আজকের এই বিমূর্ত চিন্তার জগতে আসে। প্রথমে লুকোচুরি খেলে বস্তুর অস্তিত্ব বুঝতে শেখা, এরপর চারপাশের জগৎকে কেবল নিজের দৃষ্টিকোণ থেকে দেখার আত্মকেন্দ্রিকতা কাটিয়ে ওঠা, হ্যাঁ, তারপর বাস্তব জিনিসের পরিমাণ বা সংরক্ষণশীলতা বুঝতে পারা, এবং সব শেষে টিনেজ বয়সে এসে বিমূর্ত ও কাল্পনিক পরিস্থিতি নিয়ে যৌক্তিক চিন্তা করতে শেখা। এই পুরো প্রক্রিয়ার শেষে এসে একটা গভীর ভাবনার বিষয় থেকে যায়। কি রকম? আমরা দেখলাম মানুষের মস্তিষ্ক শিশুবেলা থেকেই পরিবেশের সাথে মানিয়ে নিয়ে একটা ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম খোঁজার চেষ্টা করে। তখনই আমরা পুরনো ধারণা ভেঙে নতুন কিছু শিখি। কিন্তু প্রশ্ন হল, প্রাপ্তবয়স্ক হিসাবে কি আমাদের বিকাশ সত্যি কখনো শেষ হয়? মানে নাকি আমরা বড় হয়ে যাওয়ার পর আমাদের ভেতরের সে ভারসাম্যহীনতা বা হতাশাগুলোকে লুকিয়ে রাখতে একটু বেশি দক্ষ হয়ে উঠি? ও আচ্ছা। যখন আমরা এমন কোনো নতুন রাজনৈতিক বা সামাজিক ধারণার মুখোমুখি হই যা আমাদের পুরনো বিশ্বাসের সাথে মেলে না, তখন কি আমরা সত্যিই নতুন ফোল্ডার বা স্কিমা তৈরি করি? নাকি সেই কাঠবিড়ালিকে জোর করে কুকুরের ফোল্ডারেই ঢুকিয়ে রাখার চেষ্টা করি? ঠিক এই জায়গাটাই ভাবার বিষয়।
দারুণ এবং বেশ অস্বস্তিকর একটা চিন্তার খোরাক। আসলেই তো, হয়তো আমরা প্রাপ্তবয়স্করা শুধু বাইরের খোলসটাই শক্ত করেছি, কিন্তু ভেতরে ভেতরে নতুন ধারণাকে অ্যাকোমোডেট করার জায়গায় আমরা এখনও সেই প্রাক অপারেশনাল স্তরেই আটকে আছি কিনা সেটা ভেবে দেখার মতো। একদম। যারা এই ধরনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং মানুষের চিন্তার পেছনের বিজ্ঞান নিয়ে ভাবতে পছন্দ করেন, তাদের জন্য ইংলিশে চ্যানেলে এমন আরও অনেক গভীর এবং শিক্ষণীয় বিশ্লেষণ নিয়মিত যুক্ত করা হচ্ছে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই আলোচনাগুলো যদি আপনাদের চিন্তার জগতে নতুন কোনো দরজা খুলে দেয়, তবে অবশ্যই ইংলিশি চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। এতটা সময় ধরে আমাদের সাথে এই বুদ্ধিবৃত্তিক যাত্রায় অংশ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি।